প্রিয় দর্শক, দৈনিক ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি শায়েখে চরমোনাই এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের রাজনীতিতে এবং ইসলামী রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। জনাব মুফতি ফয়জুল করিম, আপনাকে দৈনিক ইনকিলাব ডিজিটালে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকের আলোচনাটা আপনার সাথে শুরু করতে চাই একেবারে সাম্প্রতিক বিষয় দিয়ে। আজকে যখন আমরা আলোচনাটা এখানে করছি, সেই দিন সকালবেলায় আমরা দেখলাম তাবলিগের বিষয় নিয়ে আমাদের দুই গ্রুপ, তারা বেশ তাদের ভিতরে একটা সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারা আপনার এর ভিতরে দুইজন নিহত হয়েছেন। তো এই যে বিষয়টা, আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো বা ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো তারা এক হতে পারে না, এটা একটা বাংলাদেশের রাজনীতিতে একটা খুব প্রচলিত কথা আছে যে ইসলামী সংগঠনগুলো এক হতে পারে না। আমরা যখন ইসলামী আন্দোলনের কথা বলি, আমরা একই কোরআন, একই সুন্নাহ, একই আল্লাহ, একই রসুলের কথা বলছি, তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন হচ্ছে? আমরা কেন এক হতে পারছি না? এক হওয়া তো খুব জরুরি, লেকিন এক না হলেই যে এর মধ্যে কোনো সমস্যা আছে ব্যাপারটা এরকম না। বাপ মা এক, কিন্তু ভাই ভাইয়ের মধ্যে কি বিভেদ থাকে না? বোন ভাইয়ের মধ্যে বিভেদ থাকে না? স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ থাকে না? একই সংগঠনের মধ্যে বিভেদ থাকে না? আওয়ামী লীগের মধ্যে বিভেদ নেই, বিএনপি বিভিন্ন বিভেদ নেই। একই গণতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু সেখানে বিভেদ নেই। সেখানে অন্য অন্য আদর্শকে নিয়ে কোনো কথা ওঠে না, যেখানে ইসলামকে নিয়ে এত কথা ওঠার কারণটা কি? আসল মূল ব্যাপারটা হলো এরকম, মতানৈক্য থাকাটা স্বাভাবিক, এটা দুনিয়ার ইতিহাস। মতানৈক্য আছে, মতানৈক্য থাকবে, এটা আশ্চর্যের কিছু তো নেই। কিন্তু আমরা চাই যেন সবাই ঐক্য হয়ে কাজ করি। হয়তো আমরা ব্যর্থ, আমরা পারছি না, কিন্তু আমরা যারা দায়িত্ব পালন করছি আমাদের উচিত যে সবার মধ্যে যেন আরও দূরত্ব কমিয়ে আমাদেরকে আরও কাছাকাছি কীভাবে আনা যায়, এই উদ্যোগ আমাদের সবাইকে নেওয়া উচিত। এরকম না হয় যে অমুক গ্রুপ, তাকে আমরা কোনো অবস্থাতেই এখানে নিয়ে আসবো না, এই মেজাজ না থাকে। বরং আমি মনে করি তবলিগের মেজাজ এরকম হওয়া উচিত যে আগে যে বক্তব্য তারা দিছে, জীবন ভরে যা বক্তব্য ছিল ইকরামুল মুসলিমিন, যে আমাদের সবাইকে আপন করতে হবে, এক কলেমা গো মুসলমানদেরকে ঐক্য করতে হবে, এই বক্তব্য তবলিগের ছিল। আমি তাদেরকে অনুরোধ করব আজও সেই বক্তব্যে ফিরে আসা। যদি তারা সেই বক্তব্যে ফিরে আসে তাহলে বিভেদ মিটানো সম্ভব হবে। আচ্ছা, এই যে আমরা যখন ঐক্যের কথা বলি, বা আপনি বললেন যে ঐক্যে আসা উচিত, 5 তারিখের পরে অর্থাৎ আগস্ট বিপ্লবের পরে আমরা দেখতে পেলাম যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের আহ্বান এবং কিছু প্রচেষ্টা, কিছু উদ্যোগ আমরা দেখতে পেলাম। বাট পরবর্তীকালে আবার সেটা ভেঙে গেল। ঠিক কী ধরনের উদ্যোগ ছিল এবং কেন ভেঙে গেল? ভেঙে গেছে আপনাকে কে বলছে? এটা কথা বলতে, আপনার মেসেজ তো ঠিক না। ভেঙে তো যায় না, চলমান এই উদ্যোগ, চলমান চলতেছে, ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়। এ ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, ভেঙে যায় নাই, চলমান অবস্থা। অর্থাৎ আপনারা সব রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল কি একটা ব্যানারে এসে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, এরকম করছি। শুধু ইসলামিক দল না, আমরা চাই ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। ইসলামের বাহিরেও কোনো রাজনৈতিক দল যদি আমাদের সাথে ঐক্য হতে চায়, ইসলাম দেশ মানবতাকে রক্ষা করার জন্য, এর কল্যাণের জন্য, শুধু ইসলাম নয়, শর্ত শুধু ইসলাম নয়, যারাই ঐক্য হতে চায় আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই, নির্বাচন করতে চাই। কিন্তু এই যে যারাই বললেন যে যারাই ঐক্য হতে চায়, এখানে তো অনেক কিছু নির্ভর করে। যেহেতু আপনি বা আপনার দল একটি নির্দিষ্ট একটা আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, যেটাকে আপনি বলছেন ইসলামী শাসনতন্ত্র, তো সেখানে অন্য অনেক এলিমেন্ট আছে যারা হয়তো ইসলামী শাসনতন্ত্রের সাথে আপনার ঠিক ওইভাবে আদর্শিক কাছাকাছি বা নৈকট্য নেই, বা ওই বিশ্বাসের জায়গায় আছে। এই ধরনের রাজনৈতিক দলগুলো যদি যে দেখেন, আসলে মানুষ রাজনীতি করে কিসের জন্য? শান্তির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য।
শান্তি, মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য তো রাজনীতি। স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা চাই, আমি জবানের স্বাধীনতা চাই, আমি কাজের স্বাধীনতা চাই, আমি চাকরির স্বাধীনতা চাই, ব্যবসার স্বাধীনতা চাই, চলার স্বাধীনতা চাই, বলার স্বাধীনতা চাই। মানুষ তো চায় স্বাধীনতা। তো ইসলাম যদি আপনার মৌলিক অধিকারগুলি বাস্তবায়ন করে, তাহলে আপনি ইসলামী আদর্শ মানবেন না কেন? যদি ইসলাম আপনার মৌলিক চাহিদাগুলিকে বাস্তবায়নে বাধাগ্রস্ত হয়, বাধা প্রদান করে, তখন আপনি বলতে পারেন ইসলামী আদর্শ মানব না। দেখেন, ইসলামী ফোবিয়া গোটা দুনিয়ার মানুষের মধ্যে এমনভাবে সেটিং করা হয়েছে, তারা মনে করি ইসলাম মানি হলো যে একটা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী, এই মানুষের কল্যাণ করতে পারে না, মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না। অথচ যে সমস্ত আদর্শগুলি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা মানুষের শান্তি কামনা করছি, কিন্তু আজকে 53 বছর পর্যন্ত সেই আদর্শগুলি মানুষকে শান্তি দিতে পারে নাই বিধায়ী প্রতিবারই যারাই ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে আন্দোলন সূচনা হয়, আন্দোলন শুরু হয়। কারণ কি? মানুষের অধিকার তারা বাস্তবায়ন করতে পারে না। একমাত্র ইসলামী আদর্শ যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি মনে করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের, প্রত্যেক আদর্শের মানুষ তারা মুক্তি পাবে, শান্তি পাবে। এই যে ইসলামিক আদর্শের কথা বললেন, এটা তো একটা শাশ্বত আদর্শ। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে ইসলামী আন্দোলনের অনেক মানে মানে পুরাতন এবং প্রাচীন ইতিহাস রয়ে গেছে। অনেক দিন ধরে আপনারা নিজেরাও, আপনাদের দলও অনেক মানে পুরান দল, আপনারা অনেক দিন ধরে এই আন্দোলনটা করছেন। ঠিক কতটা এদেশের মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন আপনাদের আহ্বান, আপনাদের আবেদন? আমি যদি স্পেশালি নির্বাচনী ফলাফলের নিরিখে এই মূল্যায়নটা আপনার কাছে চাই। দেখেন, ভালো জিনিসের প্রচারটা একটু কঠিন, খারাপ জিনিসের প্রচার খুব তাড়াতাড়ি হয়। আপনি দেখেন, একজন মূর্খর জন্য কেউ চেষ্টা করে না, কিন্তু সে মূর্খর সংখ্যা বেশি। কিন্তু এখন শিক্ষিত করার জন্য হাজারো চেষ্টা করে, কিন্তু শিক্ষিত সংখ্যা কম। ঠিক ইসলাম বা আদর্শ মানুষের মধ্যে অ্যাপ্লাই করাটা একটু কঠিন, কিন্তু একবার যদি মানুষ গ্রহণ করে তাহলে সেটা ছাড়বে না। দেখেন, মদের কোনো প্রচার আছে? মানুষ মদ পান করে। আমাদের দেশে ধূমপানের অ্যাডভার্টাইজ পর্যন্ত দেয়া এখন নিষেধ, কিন্তু এরপর মানুষ ধূমপায়ী হয়। তার মানে কি? খারাপ আদর্শটা মানুষের মধ্যে বিস্তার খুব তাড়াতাড়ি করে, ভালো আদর্শ বিস্তার কম করে। এর জন্য আমি ভালো আদর্শ ছেড়ে দিতে পারি না, বরং আমি যদি মানুষকে ভালো আদর্শ বোঝাতে পারি, তাহলে আজকে হোক কালকে অবশ্যই তারা গ্রহণ করবে, কোনো সন্দেহ নেই। না, 5ই আগস্টের বিপ্লবে তো আমাদের ভূমিকা ছিল সর্বগ্রে এবং শক্তিশালী ভূমিকা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভূমিকা পালন করেছে, তারা মাঠে ময়দানে ছিল, আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করে। এবং আমরা যে রিস্ক নিয়েছিলাম, অন্য অন্য কোনো বড় দলও কিন্তু সেই রিস্ক নেয় নাই, এবং কোনো দলই কিন্তু তাদের দলীয় ব্যানারে পার্টিসিপেট করে নেই। কোনো দলীয় বড় বড় লিডাররা কিন্তু রাস্তায় নামে নেই। বিএনপি লিডার দেখাতে পারবেন না, জামাতের লিডার দেখাতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু রাস্তায় ছিলাম। এখানে আমাদের ভূমিকা ছিল অনেক বেশি। আর আমরা রাস্তায় থাকার কারণে সাধারণ মানুষ উৎসাহিত হয়েছে, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ছে। দেখেন, আমরা রাস্তায় নামার পরে কিন্তু মোড় ঘুরে গেছে। কাজে যেহেতু 5ই আগস্টের বিপ্লবে আমাদের ভূমিকা ছিল অনেক শক্তিশালী এবং সবচেয়ে আকর্ষণীয়, যৌক্তিক, তাত্ত্বিক, সেহেতু মানুষ তো ইসলামী আন্দোলনের প্রতি এবং ওলামাই কেরামের প্রতি ঝুঁকবেই, ইসলামকে তারা গ্রহণ করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের যেই আন্দোলনটা হলো, প্রথম দিকে সেই আন্দোলনের বিপক্ষে ছিল এবং একেবারে শেষ দিকে এসে পক্ষে হয়েছে এবং তারা যুক্ত হয়েছে। তারা জানি না, তার সোশ্যাল মিডিয়াতে জাহেল মূর্খ। বরং এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সাপোর্ট আমরা দিয়েছি 5ই জুলাই। এই সাপোর্ট আমরা দিয়েছি 5ই জুলাই বরিশালে বক্তৃতায়। এর আগে এই মনে হয় আন্দোলন সূচনাই হয়েছিল 1 জুলাই টলে এরকম, কিন্তু আমরা প্রথম ঘোষণা দিয়েছি 5ই জুলাই, বক্তৃতা শুনিয়েন। আসলে দেখেন, ইসলাম বিরোধী শক্তিগুলি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মধ্যে অনেক বেশি শক্তিশালী। ইসলামের পক্ষে মিডিয়া তো খুবই কম, এর জন্য হয়তো বা আমরা অনেক বেশি প্রচার করতে পারি না, কিন্তু বাস্তবতা অস্বীকার করা যাবে না।
যারা বলছে আমরা প্রথম দিকে ছিলাম না, আমরাই প্রথম দিকে ছিলাম এবং শক্তিশালী ভূমিকা পালন করেছি। বরিশালের জনসভায় হাজার হাজার মানুষের জনসভায় প্রথম 5ই জুলাই আমি ঘোষণা দিয়েছি এবং সাপোর্ট করেছি, সমর্থন করেছি বৈষম্যবিরোধী আন্দোলনকে। তা আমরা প্রথম দিকে ছিলাম না, এই কথা কি বলছি? আমরা ছিলাম, অনেকে প্রথম দিকে ছিল না, তারা পরেতে আসছে। যখন আমরা সাপোর্ট দিয়েছি, কোনো রাজনৈতিক দল তখন তাদেরকে সাপোর্ট দেয় নাই, বরং রাজনৈতিক দল এবং নেতা হিসেবে আমরাই প্রথম বৈষম্যবিরোধী আন্দোলনের সাপোর্ট দিয়েছিলাম। যারা বলছে আমরা পরের দিকে আসছে, এটা ভুল বলছে, তাদের কথা ঠিক না। জুলাই মাসের 5 তারিখে আপনারা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন, কিন্তু আবার এটাও একটা মানে বেশ শক্ত প্রচারণা আছে আমাদের দেশে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, যে বিগত যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমে আপনাদের ভূমিকা কিছুটা সহায়ক ভূমিকা ছিল, এবং যখন কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামিক দল কর্মসূচি করতে পারতো না, আপনারা অনেক বড় বড় কর্মসূচি করেছেন। সো আপনাদের এই যে এটা করতে পেরেছেন কারণ তাদের সাথে আপনাদের একটা গোপন সম্পর্ক বা এটা ছিল, যদিও আপনারা প্রকাশ্যে খুব সরকার বিরোধী কথা বলতেন। এ ব্যাপারে আপনার জবাব কি? দেখেন, ইসলামী আন্দোলনের পদ্ধতি প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন গিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার প্রস্তাব দেয়নি। কিন্তু যারা একসময় আওয়ামী লীগের সাথে ছিল, তারা ভিন্ন হওয়ার কারণে বাস এখন তো তারা সতীনের ভূমিকায় আছে, ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ নো আওয়ামী লীগ নো বিএনপি কারোর সাথে কোনোদিন আদর্শকে জলাঞ্জলি দিয়ে ঐক্য করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র এক আন্দোলন, তারা নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের পিছনে কোনো কালি নেই, তাদেরকে ধরার মতো কোনো নেই, কোনো যুক্তি নেই। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করার, ধরার মতো কোনো যুক্তি নাই, ডকুমেন্টস নাই, তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো স্বতন্ত্রভাবে আন্দোলন করতেই পারবে। তারা তো তার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। বরং আমি মনে করি যারা আওয়ামী লীগের, যেমন বিএনপির হাজারো বড় বড় লিডার, তারা কাদের সাথে হাতাত করে চলাফেরা করছে বলেন তো? আওয়ামী লীগের সাথে। বর্তমানে বিএনপির অবস্থা কেমন বলেন তো? বিএনপির ভূমিকা কি বলেন তো? সবচেয়ে বেশি আওয়ামী লীগে পার্টিসিপেট করতেছে বিএনপি। এই জামাত একসময় কি করছে বলেন তো? জামাতের সাথে একসাথে আন্দোলন করে নেয় আওয়ামী লীগ। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন তো কোনো দিন কোনো সময় আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে একত্রিত হয়ে আদর্শকে বিসর্জন দিয়ে তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র নীতি আদর্শ চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ না বিএনপির বিরোধী, না আওয়ামী লীগের বিরোধী, না কারোর বিরোধী। যারা আদর্শগতভাবে ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষই করে। আর আদর্শগতভাবে যারা বিপক্ষ, ইসলামী আন্দোলন তাদের বিপক্ষে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। শুধু ক্ষমতা কেন্দ্রিক আমরা আন্দোলন করি না। যেহেতু আমরা মনে করি শুধু ক্ষমতার চেঞ্জ, দলের চেঞ্জের মাধ্যমে মানুষের নীতি আদর্শ পরিবর্তন হতে পারে না, মানুষের কল্যাণ আসতে পারে না। বারবার দল চেঞ্জ হয়েছে, বারবার নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের শান্তি মুক্তি পায়নি।